আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে। নয়াপল্টনে বিএনপির সমাবেশে গয়েশ্বর। ৭১-এর মতো লড়াই করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। যেমন কাটাতারে ঝুলছিল, আজকের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই কাটাতারে ঝুলছে। আন্দোলনে ব্যর্থ হয়ে আবারও বিশৃঙ্খলার পাঁয়তারা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। দলটির কর্মসূচি মানেই রক্তপাত, সংঘাত। আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতা রাজনীতিতে প্রবেশ করেছি। কোনো বিদেশি শক্তি ইচ্ছায় সমবায়ের মাধ্যমেই দারিদ্র্য বিমোচন সম্ভব। টুঙ্গিপাড়ায় মত বিনিময় সভায় বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান। টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কুংফু কারাতে শেখানোর আড়ালে মেয়েদের বাধ্য করা হয়েছে অনৈতিক কাজে। আমার স্বপ্ন ছিল যে এটা আমি শিখবো জুজুৎসু, তার জন্য আমি আসছিলাম, কিন্তু এমন ভাবে সব মানুষ হবে আমি কখনো বুঝতে পারিনি। 3 বছর যাবত এটা করছে এবং আমি যখন ওনার এই নির্যাতনে রাজি না হই, যখন অ্যাভয়েড করি, তখন উনি আমাকে বলে খেলাধুলার জগৎ থেকে আমাকে বহিষ্কার করে দিবি। ফয়েজলেক এলাকায় শিশু হত্যা চেষ্টায় 2 সৎ ভাই গ্রেফতার। আহত শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় আছেন। পারিবারিক বিরোধের জেরে বলছে পুলিশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মথু। ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সরকারের অন্যায়ের জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। নয়াপল্টনে ঢাকা দক্ষিণ বিএনপির সমাবেশে নেতারা হুঁশিয়ার করেন, ক্ষমতা ছাড়লে পালাবার পথ পাবে না আওয়ামী লীগ। পরে বিক্ষোভ মিছিল বের করে দলটি। বিগত আন্দোলনের ভূমিকায় সমালোচনার মুখে পড়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। তাই নিজেদের সক্ষমতা ও অস্তিত্বের জানান দিতে ব্যাপক সমাগম করেছে দলটি, যেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, দেশ ও স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছে। সরকারের নিয়ন্ত্রণ আসলে কার হাতে, এমন প্রশ্নও রাখেন তিনি। দেশটাকে নিয়ে ষড়যন্ত্র, স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র। অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি যেমন কাটাতারে ঝুলছিল, আজকের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই কাটাতারে ঝুলছে। এই কাটাতার কাটতে হবে। বিএনপি নেতারা বলেন, উপজেলায় জাতীয় নির্বাচনের চেয়েও কম ভোট পড়েছে। দেশ বাঁচাতে আওয়ামী লীগকে হটানোর বিকল্প নেই বলে মন্তব্য করেন নেতারা। নিজেরা বেঁচে থাকতে হইলে পেটে যদি ভাত দিতে চান, পরনে যদি কাপড় রাখতে চান এবং আপনার ধর্ম যদি ঠিক মতো করতে চান, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। এই ডলার কিনতে যদি এত টাকা চলে যায়, 7 টাকা বাড়াবাড়ি কি আপনার একবার যোগ হলে এসে হাজার হাজার কোটি টাকা। আদা বলেন, রসুন বলেন, সেটার দাম তো আবার হু হু করে বাড়বে। আপনি গরিব মানুষকে আরো গরিব করাতে সক্ষম কি করবেন? ওদেরকে পদদলিত করছেন আপনি। আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু হতাশ নয়। প্রতিবেশীদের জ্বালানি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না। তবে যারা নাকি অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে, তাদের পরিণতিটা কি বিভিন্ন দেশের ইতিহাসটা পড়ে। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে শুরু হওয়া মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে নয়াপল্টনেই শেষ হয়। এই কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গণতন্ত্রের মাতা হিসেবে উল্লেখ করে দলটি নতুন 2টি স্লোগান সামনে এনেছে। বিএনপি বলছে, সংকটে মা মাটি দেশ এবং মা আমায় দিচ্ছে ডাক, স্বৈরাচারে নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। দলের সর্বস্তরের নেতাকর্মী যারা এই সমাবেশ এবং মিছিল কর্মসূচিতে অংশ নিয়েছেন, তারা বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি তখনই নিশ্চিত হবে যখন ক্ষমতাসীন সরকারের পতন নিশ্চিত করা যাবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ,
ঢাকা। আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা তিনি একথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়নি। জনগণের শক্তিতে এ দল ক্ষমতায় এসেছে, তাই বিএনপির সন্ত্রাস নৈরাজ্য থেকে দেশ ও মানুষের জানমাল রক্ষায় আওয়ামী লীগকে সতর্ক অবস্থানে মাঠে থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে দলের যৌথ সভা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহযোগী ভাতৃপ্রতি সংগঠন সমূহে সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের অভিযোগ করেন, আন্দোলন আর নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। বিএনপির সমাবেশ মানেই অগ্নি সন্ত্রাস। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আবারও ফনা তুলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জনগণের জানমালের ক্ষতি সাধন তারা করবে। ভুল আর ব্যর্থতার চোরাগুলিতে আটকে পড়ে বিএনপি ইতিবাচক রাজনীতিতে ফিরে না এলে তারা আরও জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যেই নেতার নির্দেশে এখন বিএনপি চলে, সেই নেতৃত্ব রিমোট কন্ট্রোল লিডারশিপ। বাংলাদেশের আন্দোলন নেতৃত্ব যদি বাংলাদেশের রাজপথে না থাকে, সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। বিএনপির ভোট বর্জনের পরও স্থানীয় সরকার নির্বাচন সন্তোষজনক হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের বহিষ্কৃত কয়েকজন নেতাও স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছে। বিএনপি প্রথম ধাপে 89 জন প্রার্থীকে বহিষ্কার করেছে। এই বহিষ্কৃত নেতাদের মধ্যে প্রথম ধাপে 7 জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। বিএনপি ভোট বর্জনের আহ্বানকে দলের নেতাকর্মীরাই প্রত্যাখ্যান করে ইলেকশন করেছে অনেকে। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। যৌথ সভায় আগামী 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে আলোচনা হয়। আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। সমবায়ের মাধ্যমেই দারিদ্র্য বিমোচন সম্ভব, তাই সমবায়ের ধারণা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে ছিল প্রধানমন্ত্রীর মত বিনিময় সভা। সেখানেই এসব কথা বলেন সরকার প্রধান। জানান, শক্তিশালী দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হলে লাভবান হবেন কৃষকরাও। মাহফুজ মিঠুর ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। নিজ এলাকার সংসদ সদস্যকে এক নজর দেখতে সকাল থেকেই জাতির পিতার সমাধিসৌধে উপস্থিত ছিলেন হাজারো কর্মী। সেখানে পৌঁছে প্রথমেই প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। পরে ছোট বোন শেখ রেহানা সহ পিতার সমাধিতে দোয়া ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। এরপর টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে যান সরকার প্রধান। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যরা। দারিয়ারকুল সমবায় সমিতির আওতায় প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময়ে বসেন উদ্যোগ সংশ্লিষ্ট তৃণমূলের মানুষ। মনোযোগ দিয়ে সমবায় সদস্যদের কথা শোনেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনে এখন থেকে সারা দেশেই সমবায়ের গুরুত্ব বেড়েছে, তাই আর্থসামাজিক উন্নয়নে সমবায়কেই ভিত্তি ধরে এগোতে বলেন তিনি। প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে। আর কিছু আমরা রেখে দেব
আর জমির মালিকরা যারা তারাও ভাগ পাবেন। প্রযুক্তির সহায়তায় কৃষিজ উৎপাদন বাড়াতে দ্বিতীয় স্যাটেলাইটের কাজ চলছে বলেও জানান সরকার প্রধান। এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে, অনলাইনে যোগাযোগ করতে পারে। পরিবেশ রক্ষায় দেশবাসীকে গাছ লাগানোর আহ্বানও জানান শেখ হাসিনা। পহেলা আষাঢ় থেকে আমরা প্রতিটি জায়গায় আমরা গাছ লাগাই, বৃক্ষরোপণ করি। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। প্রয়োজনে ঢাকা ও আশেপাশের এলাকায় বিদ্যুতের লোডশেডিং করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জানান, বিদ্যুতের দাম উৎপাদনের সাথে সমন্বয় করা হবে। আগামী বছর শেষ নাগাদ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন হিটওয়েভের জন্য প্রস্তুত আছে। প্রতি মাসে তেলের দাম বাড়বে বা কমবে বলেও জানান তিনি। বিদ্যুতের লোডশেডিং রাজধানীতে তেমন না হলেও দেশের অন্যান্য এলাকায় ভোগান্তিতে আছে মানুষ। গেল হিটওয়েভে সেটা ছিল মারাত্মক। সামনের দিনে হিটওয়েভের আশঙ্কা থাকলেও সেটা মোকাবেলায় প্রস্তুতির কথা জানালেন প্রতিমন্ত্রী। আগামীতে হয়তো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে কিছু লোডশেড করব। কিছুটা যদি করতে হয়, যদি আমাদের প্রয়োজন হয়, আর আমি মনে করতেছি যে প্রয়োজন হবে না হয়তো। আমরা তো প্রস্তুত। আমরা এটাও বলছি প্রাইভেট সেক্টরকে তেলটা সময় মতো যোগান দেওয়ার জন্য, পিপিসিকে বলছি যে বাকিতে তেল দেওয়ার জন্য। তিনি জানান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং নেপাল থেকে আমদানির বিদ্যুৎ পাওয়া যাবে সামনে। আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ নিউক্লিয়ার পাওয়ার থেকে। আগামী মাসের মধ্যে আমরা নেপালের 40 মেগাওয়াট বিদ্যুৎও সঞ্চালন লাইনে নিয়ে আসতে পারবো। নসরুল হামিদ বলেন, প্রতি মাসেই তেলের দাম পুনর্মূল্যায়ন করা হবে। প্রতি মাসে বাড়বে কমবে, এটা হলো তেলের ব্যাপারে। আর বিদ্যুতের ব্যাপারে আমরা সমন্বয় করব আমাদের কষ্টের সাথে। প্রতিমন্ত্রী জানান, ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা চলছে। আনইন্টারাপ্টেড পাওয়ার 2026 থেকে 27-এর মধ্যে আমরা ধরে নিতে পারি একটা উন্নত বিশ্বের যেরকমভাবে পাওয়ার সঞ্চালন হয় সেটা আমরা করতে পারব। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মানিকগঞ্জে নানার কবরে সমাহিত হলেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। নিজ এলাকায় তৃতীয় দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে। শেষবারের মতো দেখতে ভিড় জমান সর্বস্তরের মানুষ। এর আগে ঢাকায় প্রথম দফা জানাজা শেষে বিমান বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। দুপুর 12:15টায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আসিম জাওয়াদের মরদেহ নেওয়া হয় মানিকগঞ্জে। শেষবারের মতো এক নজর দেখতে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জড়ো হন স্বজন ও এলাকাবাসী। জুমার নামাজের পর সেখানে তৃতীয় দফায় জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন বিমান বাহিনী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শহরের সেউতা এলাকায় নানার কবরে দাফন করা হয় আসিম জাওয়াদকে। ওর বাবা মার ইচ্ছা ছিল যে ও ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে এবং ও মেডিকেল এবং বোর্ডেও চান্স পেয়েছিলেন, কিন্তু ওর ইচ্ছা ছিল ও বৈমানিক হবে। তার কারণেই সে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। এটার একটা নিখুঁতভাবে সঠিকভাবে একটা তদন্ত হওয়া উচিত যে কিভাবে কি কারণে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটল। এর আগে ঢাকায় বিমান বাহিনীর ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা জানাজা। সেখানে বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে প্রশিক্ষণ বিমান। প্রাণ হারান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের কর্মী সমাবেশে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩ জন। দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে বিশেষ কর্মী সভায় আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। সমাবেশের শেষ পর্যায়ে ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কের সামনে ঘটে এই ঘটনা। চা আগে পরে দেয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের 2 সাংগঠনিক সম্পাদক মহসেন মোল্লা ও রুহুল আমিনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পরে পুলিশের লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেখানোর কথা ছিল কুংফু কারাতে, তা না করে উল্টো লুটে নিয়েছে মেয়েদের সম্ভ্রম। রাজি না হলে মারধর করে বাধ্য করেছে অনৈতিক কাজে লিপ্ত হতে। আছে অপ্রাপ্ত কিশোরীর গর্ভপাতের মতো অভিযোগও। বলছি বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের কথা। তার অপকর্মের বহু প্রমাণ, আপত্তিকর ছবি এবং অডিও রেকর্ড আছে যমুনা টেলিভিশনের কাছে। সহকর্মী আশিক মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদন, ছবি তুলেছেন রানা হোসেন। শ্যামলী 2 নম্বর রোডে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন। কুংফু কারাতে শিখে ভাগ্য বদলের আশায় এখানে ভর্তি হয় প্রত্যন্ত গ্রামের বহু ছেলে মেয়ে। কিন্তু সবার ভাগ্য কি বদলায়? কারো কারো জীবনে নেমে এসেছে অমানিসার অন্ধকার। তাদের একজন এই কিশোরী। বিশ্বসেরা অ্যাথলেট হবেন এই স্বপ্ন নিয়ে ভর্তি হন জুজুৎসু অ্যাসোসিয়েশনে। পরের গল্পটা শুনুন তার মুখেই। ডক্টর রফিকুল ইসলাম নিউটন হাতের এখান দিয়ে মারছে, বুকে বাড়ি মারছে, মুখে মারছে। পরে আমি এইসব খারাপ কাজে ওনার সাথে লিপ্ত হইনি। তার জন্য মারার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান অবস্থা করলে তার কিন্তু জ্ঞান ফিরে। তো ব্যথা অবস্থা আমাকে অনেক জোরস্তি করছে। প্রতিদিন এমন চলতেই থাকে। রুমে আটকা ছিলাম, না দিয়ে ছাড়া উপায় নাই। মারার হুমকি দেয়। এখন তো আমার জীবন বাঁচাতে হবে, তার জন্য কি বাধ্যতামূলক করতে হচ্ছে মা। দিনের পর দিন ধর্ষণের শিকার এই অপ্রাপ্তবয়স্ক কিশোরী হয়ে পড়ে অন্তঃসত্ত্বা। প্রথমত আলট্রাসাউন্ড করি, পরে 5 মাসে বাচ্চা ধরা পড়ে। পরে এটা প্রথমত কোনো ডাক্তারই নষ্ট করতে চায় না, বাচ্চার বাবাকে চায়। পরে ওনার সাথে যোগাযোগ করছি, উনি বলে নষ্ট করে ফেলেন এমন এমন। ওনার ভরসায় কিন্তু আমাকে পাঠানো হয়েছে এখানে। আমার অনেক ইচ্ছা যে আমি বাংলাদেশে একটা ভালো প্লেয়ার হব, খেলাধুলা। আমার স্বপ্ন ছিল যে এটাও আমি শিখবো জুজুৎসু। তার জন্য আমি আসছিলাম, কিন্তু এমনভাবে সর্বনাশ হবে আমি কখনো বুঝতে পারিনি। অনুসন্ধান চলাকালে যমুনার হাতে আসা মেডিকেল রিপোর্ট ও রফিকুল ইসলাম নিউটনের একটি অডিও রেকর্ডে এসব অভিযোগের সত্যতাও মিলেছে। আমি দেখেন আপনাকে কত ভালোবাসি, একদিন পরে হোক 2 দিন পরে হোক মানুষ জানবে, মানুষ এটা কলঙ্কিত বলবে, তখন আপনার জীবন একবারে হয়ে যাবে। এখন যে ব্যাপারটা আছে, এটা যদি আল্লাহ করে সমাধান হয়ে যায়, হয়তো যেটা গুনাহ হবে সেটার জন্য আল্লাহ কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। একটি দুটি নয়, এমন বহু অভিযোগ রয়েছে নিউটনের বিরুদ্ধে। বিদেশ থেকে স্বর্ণপদক জয়ী এই অ্যাথলেটকেও দিনের পর দিন ধর্ষণ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ওই জায়গায় 2টা রুম, একটা রুম উনি থাকে আর একটা রুমে মেয়েরা থাকে। ওনার রুম থেকে উঠে আসে, আমাদের রুম থেকে মেয়েদের টানিয়ে নিয়ে যায় ওনার রুমে। যখন না যাইতে চাইলে তখন তাকে জোরপূর্বক মারে। আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু করছে আমার সাথে। এটা আমার সাথে 3 বছর যাবত এটা করছে। এবং আমি যখন ওনার এই নির্যাতনে রাজি না হই, যখন অ্যাভয়েড করি, তখন উনি আমাকে বলে খেলাধুলার জগৎ থেকে আমাকে বহিষ্কার করে দিবে, ক্রীড়া পরিষদে অবজেকশন দিবে। ভয় দেখানোর পরে তখন আমাদের রুমের মধ্যে আটকে রাখে, ফোন নিয়ে যায়। তখন আমরা ওনার কাছে একটা বাধ্য হই। রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন। হাতে এসেছে অসংখ্য কিশোরীর সাথে তার আপত্তিকর অবস্থার ছবি এবং অশ্লীল অশ্রাব্য অডিও রেকর্ড। হ্যাঁ, উনি আমাদের সাথে গল্প করতো যে এইসব না করলে ওনার ভালো লাগে না, উনি স্টক করবে এমন বলে ছোট মেয়েদের বাচ্চাদের নিয়ে আসে। মনে হয় 11 বছর কি 8 বছর বাচ্চা বয়সে তাদের নিয়ে আসে, 10-20 টাকা দেয়, তাদের সাথে খারাপ কাজ করে। যারা 5-6 পড়ে সেসব মেয়েদের রুমের মধ্যে নিয়ে উনি শারীরিক নির্যাতন করে। মেয়ে ছাড়া চলে না, মেয়ে ওনার প্রতিদিন একটা না একটা মেয়ে ওনার চাই। বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সভাপতি, পাবনা 5 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সব অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছি আমরা। এটা একটা মারাত্মক অভিযোগ, মারাত্মক একটা অপরাধ হবে যদি এটা সত্য হয়। সেক্ষেত্রে তো আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যেতেই পারে। আমার ফিরাসের পক্ষ থেকে তো আমরা নেবই। এবং নিশ্চয়ই কোনো ফ্যামিলি যদি এটা অ্যাফেক্টেড হয়ে থাকে, সেই ফ্যামিলির তরফ থেকে তারা যে কোনো ধরনের পদক্ষেপ, আইনগত পদক্ষেপ নিতে চাইলে আমরা সেটা তাদের হেল্প করবো।
জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মেয়েরা বিশেষ করে আমাদের খেলায় মেয়েরা এমনিই পিছানো আছে, এরকম হলে তো গার্জিয়ানরা মেয়েদের দিতে সাহস করবে না। এটা নিয়ে চাইলে আমরা এটা তাদের কাছে এটা কোনো মতেই আশা করি না, মানে এই জাতীয় ব্যবহারও আশা করি না, এই জাতীয় অভিযোগও আসুক সেটা কখনোই আমরা আশা করি না। এই জাতীয় প্রমাণিত হলে তাকে এই ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কার করা হয়। বেশ কয়েকবার রফিকুল ইসলাম নিউটনের সাথে যোগাযোগের চেষ্টা করেছি আমরা, কিন্তু তিনি ফোন ধরেননি। এমনকি অফিসে গিয়েও পাওয়া যায়নি কাউকে। শিক্ষকরা হন বাবার মতো, আর সেই বিশ্বাস থেকেই শিক্ষকের কাছেই নিজের ছেলে মেয়েদেরকে রেখে যান অভিভাবকরা। কিন্তু সেই শিক্ষক রক্ষকে যদি ভক্ষকের ভূমিকা পালন করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ফয়েজলেক এলাকায় শিশু হত্যা চেষ্টার ঘটনায় 2 শিশু কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা শিশুটির সৎ ভাই। আহত ওই শিশু চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় লাল গেঞ্জি পরা শিশুটি রক্তাক্ত অবস্থায় খুব ক্লান্ত ভঙ্গিতে বসে আছে। নির্মাণাধীন একটি ভবনের ছাদে 11 বছরের শিশু শফিকুল ইসলামের গলা ব্লেড দিয়ে কেটে পালিয়ে চলে যায় তারই 2 সৎ ভাই সুজন ও হামিম। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। গেল মঙ্গলবার লোমহর্ষক এই ঘটনা ঘটে চট্টগ্রামের ফয়েজলেক এলাকায়। বাচ্চাটারে নিয়ে ছাদের উপরে ছোট একটা পানের দোকান নিয়ে বসে ওইখান থেকে ডাকি নিয়ে ওইখানে জবাই দিছে। ওর গলা দিয়ে যেভাবে রক্তগুলা গেছে, ও নিজে এভাবে দড়ি কথা বলছে, পরোটা এভাবে ধরে আর কথা বলে। শফিকুল ওই এলাকায় পান সিগারেট বিক্রি করে। একটা সময় তার পান সিগারেট বিক্রি করার বক্স ও টাকার প্রতি লোভ হয় তারই সৎ ভাইয়ের। ডেকে নিয়ে যাওয়ার পর টাকাও নিল, পাও কাটলো, গলাও কাটলো, কেটে আপনার টিন দিয়ে পাথর দিয়ে চাপ দিয়ে রাখছে। পায়ে কাটছে, এই একটা পোস্ট দিয়েছে, এই একটা পোস্ট দিয়েছে। ভবনের ছাদে গলা কেটে রেখে চলে যাওয়ার পর শফিকুলের চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পান ভবনের দারোয়ান। ছুটে গিয়ে দেখেন গলা কাটা অবস্থায় মাথা নিচু করে বসে আছে শিশুটি। আসে দেখি মনে করেন এইভাবে বসে আছে, পিছে হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল। আমার বয়সে এই ছোট বাচ্চাদের এই ঘটনা কোনোদিন আমি দেখিনি। নানা বিষয়ে শফিকুলের সাথে সৎ ভাইদের সাথে বিরোধের কথা স্বীকার করেন তাদের মা। 4 তলার মধ্যে নিয়ে এই মুখ বানছে, হাত বানছে, বাইন্দেরা ছুরি দিয়ে দিছে। আমি কঠিন বিচার চাই, যাতে আমাদের কোনো সমস্যা যাতে না করতে পারে। আর জায়গা জমি লইয়া প্রোগ্রাম করছে। ঘটনার পর এরই মধ্যে 2 শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান চালিয়ে ওই দিনই আমরা 2জনকে আটক করে ফেলেছি। 2জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা 2জন আবার আদালতে গিয়ে কনফেশনাল স্টেটমেন্টও দিয়েছে। নির্মাণাধীন এই ভবনের ছাদে হত্যার উদ্দেশ্যে শিশু শফিকুল ইসলামকে নিয়ে আসে আর 2 শিশু। এমন ঘটনায় স্তব্ধ এলাকাবাসী। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ও পারিবারিক সম্পর্কের জায়গাটা দুর্বল হলে তা কিশোরদের অপরাধের দিকে নিয়ে যায়। মূলত পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের কারণেই শিশুরা আজ বিপথগামী। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। আল্লাহর ঘরের মেহমান হতে হাজার হাজার মুসল্লিকে বরণ করে নিচ্ছে আশকোনা হজ ক্যাম্প। হজ যাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছে 9টি ফ্লাইট, যেগুলোতে হজযাত্রীর সংখ্যা 12 থেকে 13 হাজারের উপরে। বান্দার আকুল হাজিরার শব্দমালা যেন এভাবেই যাচ্ছে আল্লাহর পরশ পানে। পাড়ি দিতে হবে 5000 কিলোমিটার। তাতে কি, আল্লাহ তো বান্দার ডাক শুনতে পান সব সময়। এভাবেই মুখরিত আশকোনার হজ ক্যাম্প। আল্লাহর ঘর নিজ চোখে দেখা, মহানবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম করতে পারার আনন্দ তাই হজ যাত্রীদের চোখে মুখে। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। আল্লাহ পাকের দরবারে যাব, যাতে আল্লাহ পাক আমাদের সকল হাজি যারা যাচ্ছেন সকলের হজটাকে যাতে কবুল করে নেন। কিছু কিছু জিনিস হয়তো ঠিক করলে আমি মনে করবো হজ যাত্রীরা অনেক উপকৃত হবে। আগে আগে যেতে পারার সৌভাগ্যে আনন্দিত যাত্রীরা। ফ্লাইটের বেশ কয়েক ঘন্টা আগেই ইমিগ্রেশন শুরু হলেও কারণেই বিন্দুমাত্র ক্লান্তি। এহরামে কাবার পরার সে আনন্দ, তৃপ্তি, অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহ ঘোষণা করেছেন, এই ঘরে যারা তোয়াফ করবে তাদের হেফাজত মহান আল্লাহ নিজে করবে। ইউএসএ থেকে আসছি হজ করার জন্যই। এত ভালোভাবে এই বছর হজের নিয়ম কানুনগুলি পালন করা হচ্ছে, এতে আমি অত্যন্ত খুশি। হজ যাত্রা নির্বিঘ্ন করতে যারা ব্যস্ত, তারাও জানালেন সার্বিক প্রস্তুতির কথা।
আমরা চেষ্টা করেছি যে বাসাগুলো ভাড়া নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট গাইড যেন ওই বাড়িতেই অবস্থান করেন। এমনকি আমরা এটাও চেষ্টা করছি যে ওই ফ্লোরে অবস্থান করেন, যাতে ৪৪ জন হজযাত্রী আছেন তাদেরকে সাথে নিয়ে চলতে পারেন। কারোর দ্বারাই যদি কোনো হজযাত্রী কষ্ট পান, তার অধিকার লঙ্ঘিত হয় অথবা তিনি প্রতারিত হন, তাহলে যিনি প্রতারণার আশ্রয় নেবেন তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। হজ যাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছে ৯টি ফ্লাইট। হজ অন্যতম শ্রেষ্ঠ আমল। হজেই বেড়ে যায় দোয়া কবুলের সম্ভাবনা, আর যারা হজ করতে যান তারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আশকোনা হজ ক্যাম্পে এসে যারা মক্কার মুসাফির হতে চলছেন তাদের সবার এখন একটাই চাওয়া, কবুল যেন হয় তাদের এই বহু আকাঙ্ক্ষিত আমল। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো। যুক্তরাষ্ট্র যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে, বাংলাদেশে এমন নজির নেই। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় যুক্তরাষ্ট্র শিক্ষার্থী ও শিক্ষকদের উপর দমন নিপীড়নের সমালোচনা করেন তিনি। বলেন, মানবাধিকার পরিস্থিতি উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের তুচ্ছ ঘটনায়ও যারা বিভিন্ন সময় উদ্বেগ জানায়, তাদের উচিত নিজ দেশের মানবাধিকারের দিকে নজর দেয়া। এ সময় উপজেলা নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি বর্জনের ডাক দেওয়ার পরও যে পরিমাণ ভোট পড়েছে তা সন্তোষজনক। আমাদের দেশে কেউ একজনকে ঘুষি মারলে দেখি অনেকে বিবৃতি দেয়। এখন ইউরোপ এবং আমেরিকায় যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের সবারই মানবাধিকার যাতে আরও ভালো হয় সেজন্য কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। নির্বাচনী পোস্টার লাগানো নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের শিবালয়ে এক চেয়ারম্যান প্রার্থীর কর্মীর উপর গুলি ছুড়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ছেলে। এমন অভিযোগে গাছের গুঁড়ি ফেলে প্রায় ৩ ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা। বিকেলে সড়ক বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খান জানান, উপজেলার ডাক্তারখানা এলাকায় তার কর্মী জয় ঘোষকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানুর ছেলে ফাহিম খান রনি। এ সময় পাশের বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান জয় ঘোষ। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিকেলে ৩.৫ ঘন্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রহিম খানের কর্মী সমর্থকরা। প্রশাসন সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে। রাজধানীর আজমপুর রেলগেট থেকে দক্ষিণখান মাজারে যাওয়ার রাস্তা বৃষ্টি হোক বা না হোক সারা বছর ডুবে থাকে পানির নিচে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় ম্যানহোলের ময়লা পানিও আসে রাস্তায়। চরম বিরক্তি আর ভোগান্তি নিয়ে এই পথের যাতায়াত করেন এখানকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এমন সমস্যা চললেও সমাধানে নেই কার্যকর কোনো উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম। কোদাল হাতে পানি প্রবাহের নালা তৈরি করছেন ফারুক হোসেন। পাশের মসজিদের মুসল্লিদের সুবিধার কথা ভেবে নিজ দায়িত্বে এ কাজ করছেন তিনি। মসজিদ গেতেও তো একটা ফ্যান একবার পাল্টাইলে আরেকবার ঘুরিয়ে দিয়ে আবার পাল্টা লাগে, মানে 10 মিনিট একটা ফ্যান পরে থাকতে পারি না। দক্ষিণ খান আর উত্তর খান এলাকার মানুষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের সারা বছরের চিত্র এমন। জলমগ্ন রাস্তায় চলাচলে এলাকাবাসীর বিপত্তি চরমে। গত 4-5 বছর থেকে এই জলাবদ্ধতার মধ্যে আছি, এটার কোনো সুব্যবস্থা হচ্ছে না। রাস্তাটা দেওয়া হয় না, এটা এর দায়িত্বটা দেওয়া হয় না। রাস্তা খোঁড়াখুড়ি কাজে চলার কারণে এই রাস্তাগুলো দুর্ঘটনা ঘটছে। 4টা মোটর নষ্ট হয়েছে, আর গাড়ি বিয়ারিং তো 2 দিনও যায় না। পানি বেশি হলে দিক দেওয়া যত্ন না, মোটর নষ্ট হয়ে যায় প্রতিদিন। সময় অসময়ে খোঁড়াখুড়িতে ভোগান্তি বাড়ে আরও কয়েক গুণ। নোংরা পানিতে চলাফেরায় প্রায়ই নানা চর্মরোগে ভুগছেন কেউ কেউ। এলাকাবাসী জানায়, জলাবদ্ধতা সমস্যা সমাধানের দাবি বহু বছরের হলেও কানে তোলে না কেউ। পায়ে একটু চুলকায়, পরে পাও সাবান দিয়ে আর ধুইয়া পরে সরষের তেল দিয়ে পানি পাড়াইতে পাড়াইতে পাও গা হয়ে গেছে। এই নেতা ফেতা আছে, কয় যে রাস্তা ঠিক করে দিব, আমার ঘরে বুড় দেন, হ্যাঁ তো দিলাম, কিন্তু রাস্তা ঠিক করে দেয় না। এটা অভিভাবক শূন্য এলাকা, এখানে কমিশনাররা ইলেকশনের আগে তারা সব করে দিবে, এই করবে সেই করবে, কত কিছু করবে, কিন্তু এরপরে আসে কোনো খবর নাই।
প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এখন বোধহয় বর্ষাকাল চলছে, কিন্তু বর্ষা আসতে তো আরও অনেক সময় বাকি। দক্ষিণখানের মানুষ বলছে বছরের পর বছর ধরে তারা এই দুর্ভোগের সাথে জীবনযাপন করলেও এখনও কেউ দেখেননি দৃশ্যমান কোনো উদ্যোগ। তবে মেয়র জানান ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, চলতি বছরেই মানুষ সুফল ভোগ করবে। যে এলাকাতে 50 বছর যাবৎ সমস্যা ছিল, এটি কিন্তু এখন স্টেপ বাই স্টেপ সমস্যা কিন্তু সমাধানের দিকে চলে যাবে। আমরা টোটাল 18টি ওয়ার্ডকে কিন্তু একবারে কাজ করতে পারবো না, ঠিক স্টেপ বাই স্টেপ কাজ করব এবং সেই কাজগুলো শুরু হয়েছে। উত্তর সিটির মাস্টার প্ল্যান পুরোপুরি বাস্তবায়ন হলে জলাবদ্ধতার ভোগান্তি শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা মেয়রের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চতুর্থ টি-20তে জিম্বাবুয়েকে 5 রানে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিক দলের 143 রানের জবাবে 138 রানে অল আউট হয়ে জিম্বাবুয়ে এই জয়ে 5 ম্যাচ সিরিজে 4-0-তে এগিয়ে গেল টাইগাররা। গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি সেনা ও হামাসের মধ্যে চলছে ব্যাপক লড়াই। এরই মধ্যে শত্রু মিত্রদের সব চাপ উপেক্ষা করেই জনবহুল শহরটিতে ঢুকে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি পদাতিক বাহিনী। ট্যাঙ্ক থেকে ছুটছে গোলা, তবে হামাস যোদ্ধারাও দিচ্ছে পাল্টা জবাব। রকেট আর মর্টার ছুড়ে গড়ে তুলেছে শক্ত প্রতিরোধ। এছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমেও তেল আবিবের সেনাদের প্রতিরোধ করছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। এদিকে রাফায় বিমান হামলাও ব্যাপক জোরদার করেছে ইসরায়েল। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্যে এরই মধ্যে 80,000-এর বেশি ফিলিস্তিনি রাফা ছেড়েছে। রাফায় কোনো ধরনের অভিযান না চালানোই হবে সবার জন্য কল্যাণকর। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, জিম্মি মুক্তি বিষয়ক আলোচনায় তেল আবিবের অবস্থানকে আরও দুর্বল করে তুলবে রাফায় স্থলাভিযান। এতে মিত্র দেশগুলোর সঙ্গে বাড়বে দূরত্ব। পাশাপাশি জানান, অভিযানে ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সহায়তাও নেতানিয়াহু প্রশাসনকে দেয়া হবে না। অভিযানের শঙ্কায় বুধবার ইসরায়েলের জন্য বরাদ্দকৃত বোমার চালান আটকে দেয় বাইডেন প্রশাসন। রাফায় কোনো অভিযান না চালালেই তা হবে সব পক্ষের জন্য সবচেয়ে ভালো ফলাফল। যুক্তরাষ্ট্র এ ধরনের অভিযানের বিরোধিতা করে। শুধু তাই নয়, জিম্মি মুক্তি আলোচনায় এ ধরনের অভিযান ইসরায়েলের অবস্থান দুর্বল করবে, তেল আবিবের সাথে মিত্রদের আরও দূরত্ব তৈরি করবে। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।